বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা যেই অধ্যায়টা অনুশীলন করতে যাচ্ছি এই অধ্যায়ে খুব চমৎকার একটা মিল আছে। যেমন অধ্যায় হচ্ছে 16.2। এই অধ্যায়ে মোট ম্যাথ আছে 16টা। আবার 16টা ম্যাথ ক্যালকুলেশনের জন্য আমাদের সূত্রও লাগবে 16টা। প্রথমে আমরা সবগুলো সূত্র জেনে নিব, সেই সাথে আমরা এটাও জানব সূত্রগুলো কিভাবে আসছে। প্রথমে আয়তক্ষেত্রের হিসাবটা দেখা যাক। আমরা একদম ছোটবেলা থেকেই জানি যে আয়তক্ষেত্রের এই যে বিপরীত বাহু এই দুটো পরস্পর সমান হয়, আবার এই বাহু দুটো পরস্পর সমান হয়। তো এই বাহুটার মান যদি আমরা এ ধরি তাহলে এটাও হবে এ, এটাকে যদি বি ধরি এটাও হবে বি। এই যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, ঘুড়ি অথবা যে কোনো বহুভুজ, এমনকি ত্রিভুজ, যে ধরনের আকৃতির কথাই বলা হোক না কেন, যখনই আমাদের পরিসীমা নির্ণয় করতে বলবে তখন মোট কয়টা বাহু আছে সেটা আমরা দেখব। এরপরে সবগুলো বাহুকে যোগ করে দিলেই আমরা পরিসীমা পেয়ে যাব। যেমন এই যে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের 4টা বাহু রয়েছে, তাহলে এই 4টা বাহুকে আমরা যদি যোগ করে দিই, যেমন এখানে এ রয়েছে, আমরা প্রথমে এ নিলাম, এর সাথে যোগ করে দিলাম বি, তার সাথে যোগ করে দিলাম এ, এটার সাথে আবার যোগ করলাম বি। দেখো আমরা এই আয়তক্ষেত্রের 4টা বাহু ছিল, 4টা বাহুকেই যোগ করে দিচ্ছি। যখনই 4টা বাহু যোগ করছি তখন আমরা পাচ্ছি পরিসীমা। এটা শুধু আয়তক্ষেত্রের জন্যই নয়, যে কোনো ক্ষেত্রে যে কয়টা বাহু থাকবে ওই বাহুগুলো যোগ দিলেই পাওয়া যাবে পরিসীমা। তো এখন আসো আমরা এখানে একটু দেখি। এ রয়েছে 2টা, তাহলে লিখতে পারি 2a, বি রয়েছে 2টা, আমরা লিখতে পারছি 2b। 2 কমন নেওয়া যায়, 2 যদি কমন নিই তাহলে পাচ্ছি a প্লাস বি। তাহলে তুমি তোমার খাতায় নোট করে ফেলো, আয়তক্ষেত্রের জন্য পরিসীমা হবে 2 ইন্টু a প্লাস বি। চলো এবার আমরা দেখার চেষ্টা করি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কিভাবে আসলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র নির্ণয়ের জন্য যে কোনো একটা কর্ণের প্রয়োজন হয়। তোমরা জানো এই দুটো কোণা যোগ করলে একটা কর্ণ পাওয়া যাবে, আবার এই দুটো কর্ণার যদি যোগ করে দিই তাহলে আরও একটা কর্ণ পাওয়া যাবে। আসো আমরা এই কোণা দুটো যোগ করে ফেলি। সেই সাথে আমরা আর একটা কাজ করি, এই আয়তক্ষেত্রের একটা নাম দিয়ে দিই। এখানে দিলাম এ, এটা বি, এটা সি, এবং এই বিন্দুটার নাম দিয়ে দিলাম ডি। তাহলে আয়তক্ষেত্রের নাম পাচ্ছি আমরা এ বি সি ডি। আমরা চাচ্ছি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হিসাব করতে। তো এই যে আয়তক্ষেত্র, দেখো আমরা যখন এই কর্ণটা এঁকে নিয়েছি তখন কিন্তু এই আয়তক্ষেত্রটা 2টা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হয়ে গেছে। একটা ত্রিভুজ হচ্ছে এবিসি, দেখো আর একটা ত্রিভুজ এ ডি সি। এই যে আয়তক্ষেত্র এ বি সি ডি আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে এই দুটো ত্রিভুজের পৃথক পৃথক ক্ষেত্রফলের যোগফলের সমান। তার মানে এখানে যে আমাদের এ বি সি ডি আয়তক্ষেত্র রয়েছে, এই এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র এ সি ডি এর ক্ষেত্রফল। এখানে আমি প্রসঙ্গক্রমে একটা কথা বলছি, এই যে এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটাকে প্রকাশ করার জন্য আমরা এভাবে লিখি যে এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল। আবার যদি কোনো ত্রিভুজের ক্ষেত্রফলকে প্রকাশ করতে চাই, যেমন এ বি সি একটা ত্রিভুজ, তখন আমরা এভাবে লিখি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল। দেখো গণিতের ক্ষেত্রে যদি সম্ভব হয় এ ধরনের বিবরণ আমরা যদি বাদ দিয়েও প্রতীকী কোনো পরিভাষা ব্যবহার করতে পারি, তাহলে এই জাতীয় কথাগুলো আমাদের না লিখলেও চলে। যেমন এই যে এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই সম্পূর্ণ কথাটা এই যে একটা ছোট্ট আয়তক্ষেত্র এঁকে নিয়েছি এটার মধ্যে নিহিত হয়ে গেছে। এটার মানেই হচ্ছে এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল।
একই রকমভাবে এই যে এবিসি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই কথাটা আমাদের লেখার প্রয়োজন পড়ে না। আমরা যদি এবিসি এর আগে ছোট্ট করে একটা ত্রিভুজের প্রতীক দিয়ে দিই তাহলে বোঝা যাবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। একইভাবে এই যে এখানে বোঝানো হচ্ছে এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল। অবশ্য আমরা যখন কোনো জ্যামিতি করি, জ্যামিতির ক্ষেত্রে তোমরা জানো যে এই ধরনের প্রতীকগুলো দিয়ে ত্রিভুজকে বোঝানো হয়, কিন্তু যখন কোনো ক্ষেত্র নিয়ে আমরা গাণিতিক সমস্যার সমাধান করি তখন এই জাতীয় যে প্রতীকগুলো আছে এই প্রতীকগুলো দিয়ে ওই ক্ষেত্রের ক্ষেত্রফলকে প্রকাশ করা হয়। যেমন এই যে এই প্রতীক দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল প্রকাশ করা হবে, এটা দিয়ে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্রকাশ করা হবে। সমান বাহুর দিয়ে যদি একটা চতুর্ভুজ আঁকানো হয় এটা দিয়ে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বোঝাবে। যদি এ ধরনের একটা ছোট্ট গোল দিয়ে মাঝে একটা সেন্টার দেওয়া হয় তাহলে বোঝাবে এটা বৃত্তের ক্ষেত্রফল বোঝাচ্ছে। একই রকমভাবে যদি এ ধরনের কোনো প্রতীক আমরা ইউজ করি তাহলে বোঝাবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বোঝানো হচ্ছে। সেক্ষেত্রে আমরা এই জাতীয় বিবরণগুলো অ্যাভয়েড করলে আমাদের কোনো সমস্যা হবে না। আমরা চাচ্ছি এ বি সি ডি এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে। শুধু আয়তক্ষেত্র না, যে কোনো ক্ষেত্র, সেটা আয়তক্ষেত্র হোক, বর্গক্ষেত্র হোক, সামান্তরিক হোক, রম্বস হোক, ট্রাপিজিয়াম হোক, ঘুড়ি হোক, অথবা যে কোনো বহুভুজ হোক, এদের যে কোনোটার ক্ষেত্রফল বের করার জন্য ওই ক্ষেত্রটাকে ছোট ছোট ত্রিভুজে বিভক্ত করে দেওয়া হয়। আর এর জন্য যে কাজটা করা হয়, দুইটা কৌণিক বিন্দুকে যোগ করে দিতে হয় এবং এই কর্ণ আঁকানোর পরে যে কয়টা ত্রিভুজ পাওয়া যায় ওই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল হয়ে যায় সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল। দেখো এখানে আমরা যদি বি এর সাথে ডি যোগ করে দিতাম, বি এর সাথে যদি ডি যোগ করে দিতাম, যেমন এটা আমরা ধরো এভাবে যোগ করে দিলাম, তাহলে এই ক্ষেত্রেও দেখো এই এসি কর্ণ এবং বিডি কর্ণ, এই দুটো কর্ণ আয়তক্ষেত্রটাকে কিন্তু চারটা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করছে। এই যে দেখো উপরে একটা ত্রিভুজ ক্ষেত্র, এই একটা ত্রিভুজ ক্ষেত্র, এই একটা এবং এই একটা। তো আমরা দুটো কর্ণ যোগ করে ক্ষেত্রফলটা পেতে চাচ্ছি না, ওই ক্ষেত্রে চারটা ত্রিভুজ আসবে, ঝামেলা একটু বাড়বে, পরিশ্রমটাও একটু বেশি হবে। এই জন্য আমরা চাচ্ছি যে দুটো ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে নিয়ে এর ক্ষেত্রফলটা বের করে ফেলতে। ত্রিভুজের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা ব্যবহার করতে হয়। আচ্ছা, এখন দেখো এই যে ত্রিভুজ এ বি সি, তার মানে এই যে এই ত্রিভুজটা এ বি সি, এই ত্রিভুজের এই কোণটার মান আছে 90 ডিগ্রি। এটা যেহেতু 90 ডিগ্রি এই জন্য এটাকে আমরা ভূমি ধরতে পারি আর এটাকে উচ্চতা ধরতে পারি। তাহলে ত্রিভুজের যে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্র এবিসি ত্রিভুজের উপর প্রয়োগ করলে আমরা পাচ্ছি হাফ ইন্টু ভূমি, এবিসি ত্রিভুজের জন্য ভূমি হচ্ছে এ ইন্টু উচ্চতা, এই এবিসি ত্রিভুজের জন্য উচ্চতা হচ্ছে এই যে বি, এরপরে রয়েছে প্লাস। এখন দেখো এসিডি ত্রিভুজ, তার মানে যে উপরের যেই ত্রিভুজটা, এই ত্রিভুজটা এ সি ডি ত্রিভুজ, এই ত্রিভুজের জন্য দেখো এটা 90 ডিগ্রি। এটা যেহেতু 90 ডিগ্রি তাহলে আমরা এই দুটোর যে কোনো একটাকে ভূমি আর আরেকটাকে উচ্চতা চিন্তা করতে পারি। সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে হাফ ইন্টু, ধরো এটাকে আমরা ভূমি চিন্তা করলাম এবং এই যে বি এটাকে উচ্চতা চিন্তা করলাম। এখন দেখো এবির সাথে যদি হাফ গুণ দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি হাফ এবি প্লাস একই ঘটনা হাফ এবি। এখানে আমরা 2 নিলাম লসাগু, 2 লসাগু নিলে আমরা এবি পাচ্ছি, আবার প্লাস এবি পাচ্ছি। এবি আছে দুইটা, তাহলে যোগ করলে হবে 2ab ডিভাইডেড বাই 2। দেখো এই 2 এবং এই 2 কেটে গেলে আমরা পাচ্ছি এবি। তো এই যে এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেলাম এবি। এবার এই সূত্রটা নোট করে ফেলো তুমি তোমার খাতায়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল এবি। এবার আমরা দেখব যে আয়তক্ষেত্রের কর্ণ নির্ণয়ের সূত্রটা কিভাবে আসে। এর জন্য আমাদের অতিরিক্ত একটা সূত্র লাগবে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সম্পর্কে পিথাগোরাসের সূত্র। তোমাদের নিশ্চয়ই মনে আছে এই যে এ ধরনের সমকোণী ত্রিভুজের জন্য পিথাগোরাসের সূত্রটা আমরা পড়েছিলাম, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে এই যে অতিভুজ সি, এটার স্কোয়ার ইকুয়াল হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই যে এ বি সি ডি আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের জন্য এসি হলো কর্ণ,
এই আয়তক্ষেত্রটির জন্য এসি কর্ণ, কিন্তু এ বি সি ত্রিভুজের জন্য এসিটা হচ্ছে অতিভুজ। তাহলে এই যে পিথাগোরাসের সূত্র, এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি অতিভুজ তার মানে এসি স্কোয়ার ইকুয়াল, এখানে লম্ব হচ্ছে এবি প্লাস ভূমি স্কোয়ার, এখানে ভূমি মানে বিসি। আমরা যদি মানগুলো বসাই, দেখো এবির জন্য আমরা ধরেছি বাহুটাকে বি, বিসির জন্য বাহু ধরেছি এ, উপরে স্কোয়ার বসে যাবে, আর এসি কর্ণটাকে ইংরেজিতে বলা হয় ডায়াগোনাল। এই জন্য কর্ণকে সাধারণত ডি দিয়ে প্রকাশ করা হয়। আবার একটা চতুর্ভুজের যেহেতু দুইটা কর্ণ থাকে, এই জন্য এসিকে যদি D1 দিয়ে প্রকাশ করা হয় তাহলে বিডিকে D2 দিয়ে প্রকাশ করা হবে। তাহলে আসো এসিকে আমরা এখানে D1 এর সাহায্যে প্রকাশ করি, তাহলে D1 স্কোয়ার হবে। এখন একটা বিষয় দেখো, আমরা চাচ্ছি কর্ণ D1 এর মান, কিন্তু এখানে তো D1 এর উপর স্কোয়ার নেই, অথচ এই জায়গায় D1 এর উপর স্কোয়ার রয়েছে। তাহলে এই স্কোয়ারটাকে আমরা তুলে দিতে পারি, কোনো সমস্যা নাই। স্কোয়ারটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে একটা স্কোয়ার রুট আসবে, আর এই স্কোয়ারটাকে প্রথমে লিখে দিলাম, বি স্কোয়ারটাকে শেষে লিখে দিলাম। এটাই হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ নির্ণয়ের সূত্র। এই সূত্রটাও আসো আমরা নোট করে ফেলি। এবার আমরা দেখব বর্গক্ষেত্রের জন্য সূত্রগুলো কিভাবে আসে। আয়তক্ষেত্রের জন্য সূত্রগুলোকে আমরা ঠিক যেভাবে ক্যালকুলেশন করেছি, বর্গক্ষেত্রের জন্যও একই নিয়মে তিনটা সূত্র পাওয়া যাবে। আমরা জানি যে বর্গক্ষেত্রের চারটা বাহু পরস্পর সমান হয়, তো এই বাহুটাকে যদি এ ধরা হয়, এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে। আমরা প্রথমে দেখব পরিসীমা। পরিসীমা মানে আমরা কি শিখেছি, যে কয়টা বাহু থাকবে সবগুলো বাহুর যোগফল। তো এখানে এই যে চারটা বাহু রয়েছে, চারটা বাহুকে আমরা যোগ করে যদি দিই তাহলে পাচ্ছি এ প্লাস এ প্লাস এ প্লাস এ, তার মানে এগুলোকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 4a। তাহলে দেখো বর্গক্ষেত্রের পরিসীমাটাকে আমরা লিখতে পারি 4a। বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল 4a। এবার দেখব ক্ষেত্রফলটা কিভাবে আসলো। আয়তক্ষেত্রের কাজ করার সময় আমরা শিখে নিয়েছি যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে গেলে ওই চতুর্ভুজটাকে ছোট ছোট ত্রিভুজে বিভক্ত করে নিতে হয়। আয়তক্ষেত্রের সময় আমরা যেমন আয়তক্ষেত্রটাকে দুইটা ত্রিভুজে বিভক্ত করে নিয়েছিলাম, বর্গক্ষেত্রটাকেও একইভাবে দুটো ত্রিভুজে বিভক্ত করে নিব। তার জন্যে এই কোণার সাথে এই কোণা যোগ করে দিব। দেখো এখন এই বর্গক্ষেত্রটা দুটো ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হলো। আসো আমরা বর্গক্ষেত্রটার নাম দিয়ে দিই ABCD। তাহলে ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল হবে ABC ত্রিভুজের ক্ষেত্রফল এবং ACD ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলের সমান। এখন দেখো বর্গক্ষেত্রের এই যে কোণ, এটা 90 ডিগ্রি হয়, এটাকে আমরা ভূমি ধরব আর এটাকে ধরব উচ্চতা। আর ত্রিভুজের ওই যে ছোটবেলার সূত্র বসিয়ে দিব, হাফ ইন্টু ভূমি তার মানে এ ইন্টু উচ্চতা, এটাও আছে এ প্লাস এবার এসিডি ত্রিভুজ। এসিডি ত্রিভুজ এই যে ACD ত্রিভুজ, এই ত্রিভুজে দেখো এই জায়গাটা 90 ডিগ্রি কোণে আছে, তার মানে এই একে যদি আমরা লম্ব ধরি তাহলে এই একে ভূমি ধরতে হবে। তাহলে সূত্রটা আমরা লিখব হাফ ইন্টু এ ইন্টু এ। এখন দেখো এই হাফ বসিয়ে দিলাম, এর সাথে এ গুণ করলে হবে এ স্কোয়ার, প্লাস হাফ বসিয়ে দিলাম, এর সাথে এ গুণ করলে হবে এ স্কোয়ার, 2 নিলাম লসাগু। তাহলে উপরে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এ স্কোয়ার আছে দুইটা, আমরা লিখব 2a স্কোয়ার ডিভাইডেড বাই 2। দেখো 2 এবং 2 ক্যান্সেল হয়ে থাকে শুধু এ স্কোয়ার। আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাচ্ছি এ স্কোয়ার। দেখো এই যে ABCD বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের জন্য এসি কর্ণ, কিন্তু আমরা যদি শুধু ABC ত্রিভুজ অথবা ACD ত্রিভুজ এই দুটোর যে কোনোটার কথা চিন্তা করি তাহলে এসি হবে অতিভুজ। কেন অতিভুজ হবে? এই যে এখানে আছে কোণ 90 ডিগ্রি, আর আমরা জানি ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি যদি হয় তাহলে ওই 90 ডিগ্রি কোণের বিপরীতে যেই বাহু থাকে তাকে অতিভুজ বলে। তাহলে
ABC ত্রিভুজের জন্য অতিভুজ, কিন্তু বর্গক্ষেত্রের জন্য কর্ণ। এখন আমরা নির্ণয় করতে চাচ্ছি এই বর্গক্ষেত্রের কর্ণ। এসি যেহেতু ABC ত্রিভুজের জন্য অতিভুজ, সুতরাং পিথাগোরাসের সূত্র দিলে পাচ্ছি AC স্কোয়ার ইকুয়াল AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। দেখো এই যে AB, তার মানে এই AB মান আছে A, পাওয়ার আছে স্কোয়ার, আর BC কত, BCর মানটাও দেওয়া আছে A, পাওয়ার হবে A স্কোয়ার। দুটো A স্কোয়ার আমরা যদি যোগ করে দিই তাহলে পাচ্ছি 2A স্কোয়ার। এখন একটা কাজ করি, এই যে এসির উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে শুধু এসি পাবো, আর স্কোয়ারটাকে উঠিয়ে দিলে বর্গমূল করতে হয়, এই জন্য উভয় পক্ষে বর্গমূল আমরা করে দিলে বাম পক্ষ থেকে স্কোয়ার উঠে গেল আর ডান পক্ষে বর্গমূল চিহ্নটা বসে গেল। এখন দেখো এই যে স্কোয়ার রুট, এই চিহ্নটা 2 এবং এই স্কোয়ার দুটোর উপরেই আছে, আমরা যদি পৃথক করে দিই তাহলে হবে স্কোয়ার রুট অফ 2 ইন্টু স্কোয়ার রুট অফ এ স্কোয়ার। এখন এই যে স্কোয়ার রুট 2 এটা বসে গেল, রুট এবং স্কোয়ারে কেটে যায়, কেটে গেলে শুধু এ হলো। এটাকে যদি একটু সাজিয়ে নিই তাহলে আমরা এভাবে লিখতে পারি এ রুট 2। অবশ্য এ রুট 2 না লিখে কেউ যদি এটাকে রুট 2a লেখো তাতেও কোনো অসুবিধা নেই, তবে এই ক্ষেত্রে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে, আমি দেখেছি স্টুডেন্টরা এই সূত্রটা লিখতে গিয়ে অনেক সময় এই রুট চিহ্নটাকে বেশ বড় সড়ো করে দিয়ে এর উপরেও বসিয়ে দেয়, আর এভাবে যদি কেউ সূত্রটাকে লেখে তাহলে কিন্তু মারাত্মক একটা ভুল হয়ে যাবে। সুতরাং বর্গক্ষেত্রের কর্ণের সূত্র আমরা পাচ্ছি এ রুট 2। আমি এ রুট 2 লেখাটাকেই বেশি প্রাধান্য দিচ্ছি, কারণ এভাবে যদি লেখো তাহলে এই ভুলটা হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। এবার আমরা দেখব সামান্তরিকের পরিসীমা কিভাবে নির্ণয় করা হয়। সামান্তরিকের এই যে 4টা বাহু আছে, আমরা জানি যে বিপরীত বাহু পরস্পর সমান হয়, এটা এ হলে এটা এ হয়, এটা যদি বি হয় তাহলে এটাও বি হয়। আর পরিসীমা মানে 4টা বাহুর যোগফল। তো এই এর সাথে আমরা যোগ করে দিলাম বি, তার সাথে যোগ করলাম এ, এর সাথে যোগ করলাম আবার বি। তো আমরা ক্যালকুলেশন শেষে দেখতে পাচ্ছি এ আছে 2টা, বি আছে 2টা, 2 যদি কমন নিই তাহলে পাচ্ছি এ প্লাস বি। সুতরাং সামান্তরিকের যে পরিসীমার সূত্রটা পাচ্ছি এটা হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি। দেখো সামান্তরিকের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা একদম একই রকম। এখন সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তবে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য 2টা সিস্টেম বের করা হয়। তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা যখন আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র নিয়ে কাজ করেছিলাম তখন দেখেছিলাম এই বাহুর সাথে এই বাহুর অবস্থা 90 ডিগ্রি কোণে, আবার এটার সাথে এটার অবস্থা ছিল 90 ডিগ্রি কোণে, কিন্তু এখানে যে দুটো বাহু আছে এই দুটো বাহু কিন্তু 90 ডিগ্রি কোণে নেই। আবার এই যে দুটো বাহু, এই দুটো বাহু পরস্পরের মধ্যে 90 ডিগ্রি কোণে অবস্থান করছে না। দুটো বাহু যদি পরস্পর 90 ডিগ্রি কোণে অবস্থান না করে তাহলে তাদের মধ্যে কেউ ভূমি নয়, কেউ লম্বও নয়। তার মানে এই যে সামান্তরিকের যে চিত্রটা আমরা এখানে দেখছি, এই অবস্থায় এই সামান্তরিকের জন্য আমরা কোনো ভূমি পাচ্ছি না, আমরা কোনো উচ্চতাও পাচ্ছি না। আর ভূমি এবং উচ্চতা যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্ত ত্রিভুজের ওই যে সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা ব্যবহার করতে পারবো না। এর জন্য কি করা হয়, যে কোনো একটা কৌণিক বিন্দু থেকে, হয় এখান থেকে তা না হলে এখান থেকে, এই যে বাহু এদের উপরে লম্ব এঁকে নেওয়া হয়, অথবা যে কোনো কৌণিক বিন্দু থেকে এই যে কর্ণ এদের উপরে লম্ব এঁকে নেওয়া হয়। সিস্টেম দুটোই আমাদের টেক্সট বুকে দেওয়া আছে, আমরা দুটো সিস্টেমই দেখছি। আমরা এ থেকে বাহুর উপরে একটা লম্ব এঁকে নিচ্ছি, এবার সি বিন্দু থেকেও এডি বাহুর উপরে একটা লম্ব এঁকে নিচ্ছি। সো এই যে লম্ব, এই লম্বটার নাম আমরা এইচ দিয়ে, এটা যদি এইচ হয় তাহলে বলো তো এই যে লম্ব এটার মান কত হবে? এটাও কিন্তু এইচ হবে। কেন এইচ হবে? কারণ সামান্তরিকের যে বিপরীত বাহু, এই বাহু দুটো অর্থাৎ এই যে এডি বাহু এবং বিসি বাহু, এই দুটো বাহু পরস্পর সমান্তরাল, মানে হচ্ছে এই দুটো বাহুর মধ্যবর্তী দূরত্ব সমান। তো যেহেতু এই দুটো বাহু সমান্তরাল, এর মানে এদের মধ্যবর্তী দূরত্ব পরস্পর সমান, এই জন্য এটা যদি এইচ হয় তাহলে এটাও এইচ হবে, এটা যদি 20 হয় এটাও 20 হবে। এখন দেখো এই কর্ণটা অঙ্কন করার পরে সামান্তরিকটাকে আমরা 2টা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে নিয়েছিলাম, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে এসিডি। তাহলে এই যে সামান্তরিক, এই সামান্তরিকের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা হবে
ABCD সামান্তরিকের ক্ষেত্রফল হবে ABC ত্রিভুজের ক্ষেত্রফল এবং ACD ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই সামান্তরিকের মধ্যে কোনো উচ্চতা ছিল না, তাই আমরা A বিন্দু থেকে BCর উপরে এবং C বিন্দু থেকে ADর উপরে লম্ব এঁকে নিয়ে উচ্চতা তৈরি করে নিয়েছি। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা ব্যবহার করতে পারছি। ABC ত্রিভুজের জন্য হাফ ইন্টু ভূমি, ABC ত্রিভুজের জন্য ভূমি হিসাবে ব্যবহার হচ্ছে A ইন্টু উচ্চতা, উচ্চতা হিসেবে ব্যবহার হচ্ছে H। এবং এই যে ACD ত্রিভুজ এটার জন্য ভূমি হিসেবে ব্যবহার হবে A, তাহলে আমরা লিখতে পারবো হাফ ইন্টু A ইন্টু উচ্চতা, উচ্চতা হিসেবে ব্যবহার হচ্ছে H। আমরা যদি 2 লসাগু নেই তাহলে আমরা পাচ্ছি AH প্লাস AH দুইটা যোগ করে দিলে পাচ্ছি 2 ইন্টু AH ডিভাইডেড বাই 2, 2 এবং 2 কেটে গেলে পাচ্ছি AH। আমরা ক্ষেত্রফলের সূত্র পাচ্ছি AH। যদি আমরা এই এর পরিবর্তে বাহুটাকে B এর মাধ্যমে প্রকাশ করতাম, A না লিখে আমরা যদি B দিয়ে প্রকাশ করতাম আর এই দুটোকে যদি A দিয়ে প্রকাশ করতাম, তাহলে তখন আমাদের সূত্রটা হতো কি, এটা কনভার্ট হতো B এর মাধ্যমে, Hটা ঠিক থাকতো। তাহলে এই যে ক্ষেত্রফলের জন্য আমরা লিখতে পারি AH অথবা BH। তো আমরা এখানে BHটা ব্যবহার করলাম কারণ আমাদের বইয়ের ফর্মুলাটা BH এর মাধ্যমে দেওয়া আছে। দেখো এবার আমরা করেছি কি, এই যে কৌণিক বিন্দু এখান থেকে কর্ণের উপরে একটা লম্ব এঁকে নিয়েছি। উভয় ত্রিভুজের জন্যই এই কাজটা করে নিয়েছি। এই যে AC কর্ণের উপরে ABC ত্রিভুজের জন্য যেই উচ্চতাটা, এটার মান যদি H হয়, তাহলে AC কর্ণের উপর ACD ত্রিভুজের জন্য যে উচ্চতা এটার মানও H হবে। এখন AC কর্ণটাকে আমরা প্রকাশ করলাম D এর সাহায্যে। তাহলে দেখো এই যে আমাদের ABCD সামান্তরিকের ক্ষেত্রফল হবে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ ACD এর ক্ষেত্রফলের যোগফলের সমান। তো এই যে ABC ত্রিভুজের জন্য দেখো B বিন্দু থেকে ACর উপরে লম্ব আঁকানো হয়েছে H, তাহলে ABC ত্রিভুজের ভূমি হবে AC, তার মানে D, আর উচ্চতা হবে H। তাহলে সূত্র হবে হাফ ইন্টু ভূমি, তার মানে D, ইন্টু উচ্চতা অর্থাৎ H। আর এই যে ACD ত্রিভুজ অর্থাৎ ACD ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো D থেকে ACর উপরে লম্ব আঁকানো হয়েছে। যেহেতু ACর উপরে লম্ব আঁকানো হয়েছে, এই জন্য AC হবে ADC ত্রিভুজের জন্য ভূমি, তাহলে সূত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হবে H। আমরা যদি 2 লসাগু নিই তাহলে এখানে পাচ্ছি DH প্লাস DH আছে দুইটা, হবে 2 ইন্টু DH ডিভাইডেড বাই 2, দেখো 2 এবং 2 কেটে গিয়ে থাকবে DH। এখানে দেখো এই D হচ্ছে সামান্তরিকের কর্ণ আর H হচ্ছে ওই কর্ণের উপর অঙ্কিত লম্ব। এই জন্য সামান্তরিকের ক্ষেত্রফলের জন্য আমরা দুটো সূত্র পাই, একটা হচ্ছে BH আর একটা সূত্র আমরা পাচ্ছি DH। তাহলে এটাকে আমরা লিখতে পারি BH অথবা DH। তোমরা নিশ্চয় একটা ব্যাপার খেয়াল করেছো, আমাদের টেক্সট বুকে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের জন্য কর্ণ নির্ণয়ের সূত্র দেওয়া আছে, কিন্তু সামান্তরিক এবং রম্বসের কর্ণ নির্ণয়ের কোনো সূত্র কিন্তু আমাদের টেক্সট বুকে দেওয়া নেই। আবার ওই যে ট্রাপিজিয়ামের কর্ণ নির্ণয়ের কোনো সূত্রও কিন্তু আমাদের টেক্সট বুকে দেওয়া নেই। আমরা ট্রাপিজিয়ামের কথাটা না হয় মেনেই নিলাম যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যেহেতু কর্ণ নির্ণয়ের কোনো গাণিতিক সমস্যা নেই, তাই কর্ণ নির্ণয়ের সূত্রটাও নেই। কিন্তু সামান্তরিক আর রম্বসের ক্ষেত্রে আমাদের কিন্তু ঠিকই কর্ণ নির্ণয়ের জন্য গাণিতিক সমস্যা দেওয়া হয় এবং সেক্ষেত্রে স্টুডেন্টদেরকে চিত্র এঁকে এঁকে বিশাল করে গাণিতিক সমস্যাটা সমাধান করতে হয়, যেটা ছাত্রীদের জন্য খুবই কষ্টের একটা কাজ হয়। এই পর্বে আমি তোমাদেরকে সামান্তরিক এবং রম্বসের কর্ণ নির্ণয়ের জন্য কোন সূত্রটা বা কোন সম্পর্কটা আমরা ব্যবহার করতে পারি সেটা দেখাবো, এবং এই সম্পর্কটা যে সত্যি সত্যি ব্যবহার করা যায় তার জন্য আমি একটা প্রমাণও দেখাবো। সুতরাং আজকে পর্যন্ত তোমরা যারা সামান্তরিক এবং রম্বসের কর্ণ নির্ণয় করতে গিয়ে ওই যে বিশাল চিত্র ব্যবহার করে
ইয়া বড় ম্যাথ ক্যালকুলেশন করেছো তাদের জন্য আশা করি পরিশ্রমটা একেবারেই কমে আসবে। দেখো সামান্তরিকের এই যে এসি এবং বিডি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, যেহেতু ও বিন্দুতে এসি আর বিডি ছেদ করেছে এই জন্য এই যে ও বিন্দু থেকে এই অংশ এবং এই অংশ পরস্পর সমান হবে, আবার ও বিন্দু থেকে এই অংশ এবং এই অংশ পরস্পর সমান হবে। যদি আমরা এসি কর্ণটাকে D1 দিয়ে প্রকাশ করি, এ থেকে সি পর্যন্ত সবটুকু যদি D1 হয়, আবার এই যে ছেদবিন্দু থেকে এ এবং ছেদবিন্দু থেকে সি এর দূরত্ব যেহেতু পরস্পর সমান, তার মানে কি দাঁড়াচ্ছে, ও এ হচ্ছে সবটুকুর অর্ধেক, এই জন্য ও থেকে এর মান হবে D1/2। আবার এই যে ও থেকে সি, এটার মান হবে D1/2। একইভাবে আমরা যদি এই বিডি কর্ণকে যদি D2 দিয়ে প্রকাশ করি, তাহলে এই অংশ হবে D2/2 এবং ওডি হবে এই সবটুকু অর্থাৎ D2 এর অর্ধেক, এই জন্য এখানে লিখতে পারবো D2/2। প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে মিলিয়ে আমরা এই পর্যন্ত ত্রিভুজ সম্পর্কে যে কয়টা উপপাদ্য শিখেছি, তোমরা কিন্তু এটা মনে করো না যে ত্রিভুজের উপপাদ্য এই কয়টাই। ত্রিভুজকে নিয়ে কিন্তু অসংখ্য উপপাদ্য রয়েছে। এখন এই যে সামান্তরিকের কর্ণ নির্ণয়ের জন্য ত্রিভুজের একটা উপপাদ্য আমাদের লাগবে, এবং এই উপপাদ্যটা প্রাথমিক এবং মাধ্যমিক মিলিয়ে আমরা যে কয়টা উপপাদ্য শিখেছি এগুলোর মধ্যে নেই, এটার বাইরে ওই যে অজানা অসংখ্য উপপাদ্য রয়েছে তার মধ্যে একটা উপপাদ্য। উপপাদ্যটা এরকম, ধরো এ বি সি একটা ত্রিভুজ, আর এই যে বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি। এখন এই যে শীর্ষবিন্দু এ, এর সাথে আমরা ডি বিন্দু যোগ করে দিলাম। তোমরা জানো যে ত্রিভুজের মধ্যবিন্দুর সাথে যদি বিপরীত শীর্ষবিন্দু যোগ করা হয় তাহলে যে রেখাটা পাওয়া যায় একে বলা হয় মধ্যমা। এই মধ্যমার সাথে ত্রিভুজের এ বি বাহু, এসি বাহু এবং বিসি বাহুর একটা সম্পর্ক তৈরি হয় এরকম, এ বি বাহুর বর্গ এবং এসি বাহুর বর্গ এবং এ দুটোর যোগফল ইকুয়াল হয় এই যে মধ্যমার বর্গের দ্বিগুণ, এবং এর সাথে যোগ হয় এই যে বিসি বাহু, অর্থাৎ মধ্যমাটা যার উপরে আছে তার বর্গের অর্ধেক। সম্পর্কটা কেমন হচ্ছে আবার দেখো, মধ্যমা যার উপরে আছে এটাকে বাদ দিয়ে আরও দুটো বাহু এবি এবং এসি, এদের বর্গের যোগফল হবে এই মধ্যমার বর্গের দ্বিগুণ এবং যার উপরে মধ্যমা আছে তার বর্গের অর্ধেকের যোগফলের সমান। এখন এই সম্পর্কটা আমরা যদি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে ব্যবহার করি তাহলে কি হয় দেখো, এই অংশটুকু হচ্ছে এ বি সি ত্রিভুজের মধ্যমা, কারণ আমরা জানি সামান্তরিকের এই যে কর্ণ, এই কর্ণ দুটো যেখানে ছেদ করে এই ছেদবিন্দুটা ঠিক মধ্যবিন্দু হয়, অর্থাৎ এই বিডি অংশের জন্য মধ্যবিন্দু হয়, আবার এসি অংশের জন্য মধ্যবিন্দু হয়। তো যেহেতু এটা মধ্যবিন্দু এবং মধ্যবিন্দু থেকে বি পর্যন্ত যোগ করে দেওয়া আছে, এই জন্য এ বি সি ত্রিভুজের জন্য বিও হবে মধ্যমা। আবার একই রকমভাবে দেখো, এটা যেহেতু মধ্যবিন্দু এবং মধ্যবিন্দু থেকে ডি পর্যন্ত যোগ করে দেওয়া আছে, তাহলে এই যে এ ডি সি ত্রিভুজ এটার জন্য ওডি হবে মধ্যমা। এখন এই মধ্যমার জন্য আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করি তাহলে কি পাবো, মধ্যমা আছে এসির উপরে, তাহলে এ বি সি ত্রিভুজের জন্য পাবো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু মধ্যমা স্কোয়ার অর্থাৎ বিও স্কোয়ার প্লাস হাফ ইন্টু মধ্যমা আছে যার উপরে অর্থাৎ এসি স্কোয়ার। এখন আমরা একটা কাজ করি, এই যে বিসি বাহু এটার মানকে ধরলাম এ বি বাহুর মান ধরলাম বি, তাহলে এডি বাহুর মানও এ এর সমান হবে এবং সিডি বাহুর মান বি এর সমান হবে। এখন আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে দেখো এবির জন্য পাচ্ছি হলো বি স্কোয়ার প্লাস বিসির জন্য পাচ্ছি এ স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু এই যে বিও মানে আমরা দেখছি D2/2
টু দেওয়া আছে, d2/2 এর হোল স্কোয়ার প্লাস হাফ ইন্টু এসি। এসি মানে কত? এসিটাকে আমরা d1 এর মাধ্যমে প্রকাশ করেছি, তাহলে এটা হবে d1 স্কোয়ার। এখন দেখো বাইরে 2 রেখে দিই, আর এই d2কে যদি স্কোয়ার করি তাহলে পাবো d2 স্কোয়ার, 2কে স্কোয়ার করলে পাবো 4 প্লাস হাফ ইন্টু d1 স্কোয়ার ইকুয়াল 4 এবং 2 যদি কাটাকাটি করি তাহলে নিচেই পাবো 2, অর্থাৎ ফাইনালি মানটা পাবে d2 স্কোয়ার বাই 2 প্লাস হাফ ইন্টু d1 স্কোয়ার। আর এদিকে এই যে a স্কোয়ার এবং b স্কোয়ার আছে, এটাকে আমরা একটু সোজা করে লিখে দিতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার আমরা হিসাব করব ত্রিভুজ ACD এর জন্য। ত্রিভুজ ACD এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ACD ত্রিভুজের ক্ষেত্রে OD হচ্ছে মধ্যমা, মধ্যমা আছে এসির উপরে, তাহলে এসিকে বাদ দিলে বাকি থাকে AD। এখানে সম্পর্কটা হবে AD স্কোয়ার প্লাস বাকি থাকলো CD, তাহলে হবে CD স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু মধ্যমা অর্থাৎ OD স্কোয়ার প্লাস হাফ ইন্টু যার উপরে মধ্যমা অর্থাৎ AC স্কোয়ার। এখন আমরা মানগুলো বসাই। দেখো এডির মান CD হলো এটা, মান আছে B, 2 ইন্টু OD মানে এখান থেকে এই পর্যন্ত, এই অংশের মান আছে d2/2 হোল স্কোয়ার প্লাস হাফ ইন্টু AC মানে এটা, আর এই এসিকে আমরা d1 এর মাধ্যমে ধরে নিয়েছি, তাহলে এটা হবে d1 স্কোয়ার। ক্যালকুলেশন করি আমরা, d2কে স্কোয়ার করলে পাবো d2 স্কোয়ার, 2কে স্কোয়ার করলে পাবো 4, এখানে থাকবে হাফ ইন্টু d1 স্কোয়ার, 4 এবং 2 কাটাকাটি করলে নিচেই থাকবে 2, ফাইনালি পাচ্ছি d2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস হাফ ইন্টু d1 স্কোয়ার। এইবার আমরা একটা কাজ করব, আমরা এখানে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের জন্য একটা সমীকরণ পেয়েছি, আবার এখানেও a স্কোয়ার প্লাস b স্কোয়ারের জন্য আরেকটা সমীকরণ পেয়েছি, দুইটা ত্রিভুজের জন্য দুইটা সমীকরণ পেয়েছি। আমরা এই সমীকরণ দুটোকে যোগ করে দিব। সমীকরণ 1 এর সাথে সমীকরণ 2 যদি যোগ করা হয় তাহলে দেখো এই 1 নম্বর সমীকরণের বাম পক্ষে রয়েছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এর সাথে যোগ হবে 2 নম্বর সমীকরণের বাম পক্ষ, তার মানে এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। 1 নম্বর সমীকরণের ডান পক্ষে রয়েছে d2 স্কোয়ার বাই 2 প্লাস হাফ ইন্টু d1 স্কোয়ার প্লাস 2 নম্বর সমীকরণের ডান পক্ষে রয়েছে d2 স্কোয়ার বাই 2 প্লাস হাফ ইন্টু d1 স্কোয়ার, d2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস হাফ ইন্টু d1 স্কোয়ার। এই স্কোয়ারের সাথে যদি এই স্কোয়ার যোগ করা হয় তাহলে আমরা পাবো 2a স্কোয়ার, বি স্কোয়ারের সাথে বি স্কোয়ার যোগ করলে পাচ্ছি 2b স্কোয়ার, আর এই যে d2 স্কোয়ার বাই 2 এবং d2 স্কোয়ার বাই 2, তার মানে অর্ধেক d2 স্কোয়ার এবং অর্ধেক d2 স্কোয়ার মিলে হবে একটা আস্ত d2 স্কোয়ার প্লাস অর্ধেক d1 স্কোয়ার এবং অর্ধেক d1 স্কোয়ার মিলে হবে আস্ত d1 স্কোয়ার। ফাইনালি আমরা যদি এখানে 2 কমন নিই তাহলে পাচ্ছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল d2 স্কোয়ার প্লাস d1 স্কোয়ার। দেখো এখানে a আর b হচ্ছে সামান্তরিকের দুটো বিপরীত বাহু, আর এই যে d1 এবং d2 এই দুটো হচ্ছে সামান্তরিকের দুইটা কর্ণ। এখন এই যে সম্পর্কটা কর্ণের সাথে বাহুর সম্পর্ক, এটাকে আমরা এভাবে বর্ণনা করতে পারি। তবে এই বর্ণনাটা করার জন্য দেখো এই অংশটা আমরা পেয়েছি এখান থেকে, এই যে রাশিগুলো, এই রাশিগুলো ছিল সামান্তরিকের 4টা বাহু। আমরা দেখতে পাচ্ছি এটা হলো প্রথম বাহুর বর্গ, এটা দ্বিতীয় বাহুর বর্গ, এটা তৃতীয় বাহুর বর্গ, এটা হচ্ছে চতুর্থ বাহুর বর্গ, এবং এটাকে ক্যালকুলেশন করে এই অংশটা পেয়েছি। এবং এই জিনিসটাকে এভাবে বলা যায় সামান্তরিকের দুইটা কর্ণের বর্গের সমষ্টি তার সবগুলো বাহুর সমষ্টির সমান। এবং এই যে সম্পর্ক, এই সম্পর্ক থেকে সামান্তরিকের একটা কর্ণ, যে কোনো একটা কর্ণ এবং দুটো বাহু যদি দেওয়া থাকে তাহলে অবশিষ্ট যে কর্ণটা থাকে সেই কর্ণটার মান কিন্তু পাওয়া যায়। এই সম্পূর্ণ অংশটাকে আমরা বাম পক্ষে চিন্তা করলাম d2 স্কোয়ার প্লাস d1 স্কোয়ার, আর এই সবটুকু অংশকে ডান পক্ষে চিন্তা করলাম 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার।
এখন আমরা যদি চাই d1 এর মান বের করব, তাহলে লিখতে পারবো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এই যে d2 স্কোয়ারটাকে ডান পক্ষে নিয়ে গেলাম, তাহলে হচ্ছে d2 স্কোয়ার। d1কে যদি স্কোয়ার মুক্ত করি তাহলে পাবো d1 ইকুয়াল রুট ওভার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস d2 স্কোয়ার। আমরা যদি চাই যে এখানে d1 এর পরিবর্তে d2 অর্থাৎ দ্বিতীয় কর্ণটার মান, তখন এই সমীকরণটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো d2 ইকুয়াল রুট ওভার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস d1 স্কোয়ার। অর্থাৎ d1 এর সময় এখান থেকে মাইনাস হবে d2 আর d2 এর সময় মাইনাস হবে d1। আর এখানে এই যে d1 অথবা d2 এদের পরিচয় হচ্ছে সামান্তরিকের কর্ণ। আমরা যদি দ্বিতীয় কর্ণ পেতে চাই তাহলে d1 হবে প্রথম কর্ণ, আমরা যদি প্রথম কর্ণ পেতে চাই তাহলে d2 হবে দ্বিতীয় কর্ণ। আর এই যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা তো দেখেছি, এটার মানে হচ্ছে ওই সামান্তরিকের সবগুলো বাহুর বর্গের যোগফল। তাহলে এটার পরিচয় হচ্ছে এই যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই অংশের পরিচয় হচ্ছে সামান্তরিকের সবগুলো বাহুর বর্গের সমষ্টি। সুতরাং সামান্তরিকের কর্ণের সূত্রটাকে আমরা লিখতে পারছি যে কোনো কর্ণ ইকুয়াল হচ্ছে রুট ওভার সবগুলো বাহুর বর্গের সমষ্টি মাইনাস বিপরীত যে কর্ণ আছে, মানে অবশিষ্ট যে কর্ণ আছে তার বর্গ, অথবা d2 ইকুয়াল হবে রুট ওভার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস d1 স্কোয়ার। এখন দেখো এই চতুর্ভুজটা যদি সামান্তরিক না হয়ে রম্বস হতো তাহলে কি হতো? তাহলেও একই রকমভাবে আমরা কর্ণের সম্পর্কটা পেতাম, রুট ওভার 2 ইন্টু a স্কোয়ার প্লাস রম্বসের ক্ষেত্রে সবগুলো বাহু পরস্পর সমান হয়, অর্থাৎ একটা যদি a হয় তাহলে সবগুলোই a হবে, এখানে কোনো b থাকবে না, এটাও a হয়ে যাবে। আবার একটা যদি b হয় তাহলে সবগুলোই b হয়ে যাবে, আমরা এখানে এর মাধ্যমে প্রকাশ করছি। আর কর্ণটাও ঠিক থাকবে, d2 স্কোয়ার ইকুয়াল রুট ওভার 2 ইন্টু, এখানে দেখো a স্কোয়ার হচ্ছে 2টা, তাহলে আমরা লিখতে পারি 2a স্কোয়ার মাইনাস d2 স্কোয়ার ইকুয়াল 2 এর সাথে 2 গুণ করলে পাচ্ছি 4a স্কোয়ার মাইনাস d2 স্কোয়ার। তাহলে রম্বসের একটা কর্ণ যদি বের করতে বলে তখন আমরা লিখতে পারবো d1 ইকুয়াল রুট ওভার 4a স্কোয়ার মাইনাস d2 স্কোয়ার, অথবা সূত্রটাকে আমরা যদি d2-র সাহায্যে প্রকাশ করি তাহলে হবে d2 ইকুয়াল রুট ওভার 4a স্কোয়ার মাইনাস d2 এর সময় হবে d1 স্কোয়ার। সুতরাং রম্বসের ক্ষেত্রে আমরা সূত্রগুলো পাবো এই রকম। এবার বাকি থাকলো ট্রাপিজিয়াম। দেখো এখানে আমি দুটো চিত্র এঁকেছি, এই দুটোই কিন্তু ট্রাপিজিয়ামের চিত্র। ট্রাপিজিয়ামের চিত্র বিভিন্ন ধরনের হতে পারে। চিত্রটাকে তুমি যেভাবেই আঁকাও তোমাকে দেখতে হবে দুইটা বাহু পরস্পর সমান্তরাল আছে কিনা। যেমন এই রেখা দুটো এবং এই রেখা দুটোর কথা খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত যতটুকু দূরত্ব এখান থেকে এই পর্যন্তও কিন্তু সেই একই দূরত্ব। আবার এই রেখার ক্ষেত্রে দেখো এই দুটো রেখা সমান না, কিন্তু এই রেখা থেকে এই পর্যন্ত যতটুকু দূরত্ব এখান থেকে এই পর্যন্তও ঠিক ততটুকু দূরত্ব। তার মানে এই উভয় ক্ষেত্রে এদের মধ্যবর্তী দূরত্ব পরস্পর সমান। দুটা রেখার মধ্যবর্তী দূরত্ব যদি সমান হয়, ওই রেখা দুটো সমান হোক অথবা অসমান হোক, ওদেরকে বলা হবে সমান্তরাল রেখা। ওই রেখা দুটোকে বলা হবে সমান্তরাল রেখা। কিন্তু রেখা দুটো যদি সমানও হয় অথচ তাদের মধ্যবর্তী দূরত্ব সমান না হয়, যেমন দেখো এই রেখা দুটোর দৈর্ঘ্য মনে হচ্ছে প্রায় সমান, কিন্তু এখান থেকে এই রেখার যতটুকু দূরত্ব এখান থেকে কিন্তু এই রেখার দূরত্ব ততটুকু না, অনেক বেশি। তো দুটো রেখার মাঝখানের দূরত্ব যখন সমান থাকবে না তখন তাদেরকে বলা হবে অসমান্তরাল। অসমান্তরাল। দেখো এই যে ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এই বাহু এবং এই বাহুর মাঝখানের দূরত্ব সমান, এই জন্য এই দুটো সমান্তরাল। কিন্তু এখান থেকে এটার দূরত্ব আর এখান থেকে এটার দূরত্ব সমান নয়, এই জন্য এই বাহু দুটো অসমান্তরাল। আবার ট্রাপিজিয়াম যদি আমরা এটা বিবেচনা করি তাহলে এই বাহুর সাথে এই বাহুর দূরত্ব সমান রয়েছে, এই জন্য এই দুটো সমান্তরাল, অর্থাৎ এডির সাথে বিসি সমান্তরাল। আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে
শুধুমাত্র ক্ষেত্রফলের সূত্রটা কিভাবে এসেছে সেটা দেখব, কারণ আমাদের পাঠ্য বইয়ে ট্রাপিজিয়ামের কর্ণ নির্ণয় করার জন্য কোনো গাণিতিক সমস্যা দেওয়া নাই। আমরা মনে করলাম যে এডি বাহুর মান হচ্ছে এ, এবি বাহুর মান বি, বিসি বাহুর মান সি এবং সিডি বাহুর মান ডি। তাহলে আমরা যদি এই ট্রাপিজিয়ামের পরিসীমা পেতে চাই তাহলে সবগুলো বাহুকে যোগ করে দিতে হবে, অর্থাৎ এই ট্রাপিজিয়ামের জন্য পরিসীমা হবে সবগুলো বাহুর যোগফল। পরিসীমা হবে সবগুলো বাহু, অর্থাৎ এর সাথে যোগ হবে বি, তার সাথে যোগ হবে সি এবং এর সাথে যোগ হয়ে যাবে ডি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের জন্য আমরা বি এর সাথে ডি যোগ করে দিয়ে একটা কর্ণ এঁকে নিলাম। তাহলে এই ট্রাপিজিয়ামটা দুইটা ত্রিভুজে বিভক্ত হলো। একটা ত্রিভুজ হচ্ছে বিডিসি আর একটা ত্রিভুজ হচ্ছে এই যে এ বি এবং ডি, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। লম্ব বা উচ্চতা পাওয়ার জন্য আমরা এই যে ডি বিন্দু থেকে বিসির উপরে একটা লম্ব এঁকে নিলাম, আবার বি বিন্দু থেকে এডির উপরে একটা লম্ব এঁকে নিলাম। এখন দেখো এই যে এডি আর এই যে বিসি, এই দুটোর পরিচয় আমরা বলেছিলাম সমান্তরাল। তার মানে এডির সাথে বিসি সমান দূরত্বে আছে। যদি সমান দূরত্বে থাকে তাহলে এটার মান এইচ হলে এটার মানও এইচ হবে। ট্রাপিজিয়াম ক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল হবে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল এবং ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল। এবিডি ত্রিভুজের জন্য ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে আমরা লম্ব এঁকেছি এর উপরে, এই যে লম্ব, এই লম্বটা এঁকেছি এডির উপরে, তাহলে এর জন্য ভূমি হবে এ আর উচ্চতা হবে এইচ। বিডিসি ত্রিভুজের জন্য আমরা এই লম্বটা এঁকেছি বিসির উপরে, এই জন্য সূত্র হবে হাফ ইন্টু ভূমি। ভূমি মানে এখানে আমরা ভূমিটাকে সি দিয়ে প্রকাশ করেছি, আর উচ্চতাটা হচ্ছে এই যে এইচ। দেখো এখানে হাফ এবং এইচ এই দুটো রাশি উভয় পদের মধ্যে কমন নেওয়া যায়। আমরা কমন নিলাম হাফ ইন্টু এইচ, তাহলে থাকে এ প্লাস সি। আমরা অবশ্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যেহেতু আমাদের বি এবং ডি বাহুটা এই মুহূর্তে লাগছে না, তাহলে ওই দুটোকে মুছে দিই আর এই সির পরিবর্তে বিসিকে বি এর মাধ্যমে প্রকাশ করি। তাহলে এখানে আমরা পাবো বি আর এটা হয়ে যাবে বি। আমরা এই কাজটা করলাম কারণ বইয়ের সূত্রের সাথে আমরা মিলিয়ে দিচ্ছি। এটাকে অবশ্য আমরা একটু সাজিয়ে দিতে পারি, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, যেখানে এ আর বি হচ্ছে ওই যে দুটো সমান্তরাল বাহু তাদের মান এবং এইচ হচ্ছে ওই সমান্তরাল বাহু দুটোর মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব। পরবর্তী পর্বগুলোতে আমরা এই অধ্যায়ের যতগুলো গাণিতিক সমস্যা আছে সবগুলো গাণিতিক সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ।